রেডিও মিলনের আজকের নিবেদন অরিত্র মজুমদারের কাহিনী চুল। আমাদের ফেসবুক গ্রুপে ভৌতিক গল্প প্রতিযোগিতায় এই গল্পটি পাঠকদের বিচারে প্রথম স্থান অধিকার করেছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM-কে। শুরু হচ্ছে অরিত্র মজুমদারের কাহিনী চুল। মেয়েদের চুল এলো কোথা থেকে? সকালে কাপড় চোপড় গোছাতে গিয়ে হঠাৎ শ্যামবাবু চুলটা পেলেন। বেশ লম্বা কালো মেয়েদের চুল। এখন কথা হচ্ছে তিনি ব্যাচেলার মানুষ, দু ঘরের ফ্ল্যাটে একলাই থাকেন, কোনো কাজের লোক পর্যন্ত রাখেননি। কিন্তু তার ঘরে মহিলার চুল হয়তো হাওয়ায় উড়ে এসেছে, কিন্তু পোশাকের স্তূপের এত ভিতরে ঢুকলো কি করে? ভেবে কোনো উত্তর পেলেন না তিনি। তবে ভাববার বেশি সময়ও নেই। এমন ক্ষুদ্র জিনিস নিয়ে মাথা ঘামাতে গেলে তার অফিসে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি জামা প্যান্ট আলমারিতে তুলে তিনি পোশাক বদলে নিলেন। তার বাড়ির সামনেই একটা রিক্সা স্ট্যান্ড। রিক্সা করে মেন রোড, তারপর সেখান থেকে অটো করে তার অফিস। যাতায়াতের সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো। শ্যামবাবু সময়ের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। জীবনে তিনি কোনো দিন অফিসে দেরি করে যাননি। তার পুরনো পোস্টিংয়ে তার এই ব্যাপারে বেশ খ্যাতি ছিল। নতুন পোস্টিংয়েও তিনি সেই খ্যাতি বজায় রাখতে চান। তাই তিনি রীতিমতো তাড়াহুড়ো করে রিক্সাতে উঠলেন। ভাই, একটু তাড়াতাড়ি, সময় মতো মেন রোডে পৌঁছে দিলে 5 টাকা বকশিস দেবো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে শ্যামবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবারে কেউ তাকে সময়ের মধ্যে অফিসে পৌঁছতে রুখতে পারবে না। অটো করে অফিসে যখন তিনি পৌঁছলেন তখন 8:20। 10 মিনিট আগেই পৌঁছে গেছেন। আরাম করে নিজের চেয়ারে বসে টেবিলের ওপর রাখা বেলটা বাজালেন। কিছুক্ষণের মধ্যেই একজন বেয়ারা এসে হাজির হলো। ভাইয়া, তোমার নামটা কি ছিল জানো? আগের দিন শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। আগে আমার নাম ধরণীধর। আপনি তো শ্যামবাবু এখানে নতুন এসেছেন? হ্যাঁ, ঠিক ধরেছ। তা বাবা ধরণী, 1 কাপ বেশ কড়া চা খাওয়াতে পারবে? তাড়াহুড়ো করে এসেছি তো, তাই সকালে চাটা খাওয়া হয়নি। নিশ্চয়ই বাবু, আমি এখনই আনছি। ও আচ্ছা, আরেকটা কথা, বাকিরা কেউ এসেছেন? আগে বড়বাবু ছাড়া আর কেউ এখনো আসেননি। বেশ বেশ, তুমি চাটা দিয়ে যাও। জি আগে। শ্যামবাবু এবার তার টেবিলের ওপরে রাখা রাশি রাশি ফাইলগুলোর ওপরে মনোযোগ দিলেন। তিনি এখানে সবে বদলি হয়ে এসেছেন। আগের দিন অফিসের সকলে তাকে অভ্যর্থনা করে ছোটখাটো একটা অনুষ্ঠান করেছিলেন, তাই তখনও কাজের বিশেষ কিছুই বোঝা হয়নি। আসল কাজ শুরু আজ সকাল থেকে। অফিসের বিভিন্ন লোকজনের সাথেও তাকে কথাবার্তা বলতে হবে। তিনি অভিজ্ঞ মানুষ, তাই জানেন প্রত্যেক অফিসেরই একটা রীতি থাকে যার সঙ্গে মানিয়ে চলতে হয়। এতদিন যেভাবে কাজ চলে এসেছে তাতে বদল হলে সকলেই বিরক্ত হন। সরকারি কাজে এটাই হলো মজা, যেমন চলছে তেমনই চালাতে হবে। প্রত্যেকটি ফাইলের ভেতরে অমূল্য হালদারের নাম রয়েছে। তার আগে এই পদে তিনিই নিযুক্ত ছিলেন। ফাইল ঘাঁটতে ঘাঁটতে তিনি বুঝলেন অমূল্যবাবুর কাজ ভালোই ছিল। হঠাৎ তিনি যে কেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন ঠিক বোঝা গেল না। মনে মনে একটু বিরক্তই হলেন শ্যামবাবু। তিনি আগে কলকাতার বেতাইতলার অফিসে কাজ করতেন। কিছুদিন পরেই সিনিয়র পদে তার প্রমোশন হতো। কিন্তু এই অমূল্য হালদারের জন্য বাঁকুড়ার এই ধ্যাড় এলাকায় তাকে ট্রান্সফার করে দিল। শ্যামবাবুর মেজাজ যখন ধীরে ধীরে তেতো হয়ে আসছে তখনই বেয়ারা চা নিয়ে ঢুকল। তার সঙ্গে ঢুকল আরেকটি লোক, নাম প্রতুল মুখুজ্জে। আগের দিনই লোকটার সাথে পরিচয় হয়েছিল। কথাবার্তায় এবং নিজের অভিজ্ঞতায় তিনি বুঝেছিলেন যে ইনি একজন আস্ত গুলবাজ, অর্থাৎ প্রচুর পরিমাণে গুল দেন। সারা মুখে একটা হাসি ফুটিয়ে রাখেন সবসময়, আর পান খান বলে দাঁতে ছোপ পড়ে গেছে। তাকে দেখা মাত্রই শ্যামবাবুর মন আরও বিতৃষ্ণায় ভরে গেল। কিন্তু নতুন জায়গা,
তাই তাকে হাসি মুখেই সম্বোধন করতে হলো। প্রতুল মুখুজ্জে তার সামনের চেয়ারে বসে তার দিকে একটা ডিবে বাড়িয়ে দিয়ে বললেন, বলছি মশাই, পান চলে নাকি? না না, ধন্যবাদ। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? লোকটা আচ্ছা মূর্খ তো। সবেমাত্র অফিস এসেছি, এখনই কিসের অসুবিধা হবে? না, অসুবিধা আর কিসের, ভালোই তো সব। ভালো ভালো। তা অসময়ে আপনি ট্রান্সফার হয়ে এলেন, কোনো অসুবিধা হলে জানাতে দ্বিধা করবেন না কিন্তু। আমি এখানে প্রায় 10 বছর কাজ করছি, মোটামুটি সব কাজেই একটু অভিজ্ঞতা আছে আর কি। আশা করি শুরুর দিকে আপনাকে আমি বেশ সাহায্য করতে পারবো। ধন্যবাদ। তা আমার আগে যিনি কাজ করতেন, মানে অমূল্যবাবু, তিনি? হ্যাঁ, অমূল্য হালদার তো, হ্যাঁ, খুব ভালো কাজ করতেন। ইয়াং ম্যান। ভেরি স্যাড কেস। স্যাড কেস কেন? আপনি তাহলে ঘটনাটা শোনেননি? উনি তো আর বেঁচে নেই। কি কি হয়েছিল? কি হয়েছিল তা বলা বড় মুশকিল, বুঝলেন। টানা 2 বছর কাজ করলেন, তারপর হঠাৎ একদিন থেকে অফিসে লেট আসতে শুরু করলেন। কাজে ভুল হতে লাগলো, মাঝে মধ্যেই বড়বাবুর কাছে কথা শুনতেন। শেষের দিকে তো প্রায় চেনাই যেত না। চোখ দুটো লাল, মুখখানা কালো করে অফিসে আসতেন। সবার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। কেন এমন হলো কিছু জানেন? প্রতুলবাবু বেশ জমিয়েই গল্পের আসর বসিয়েছিলেন। দরজায় টোকা পড়ায় তাকে থামতে হলো। কামিন। শ্যামবাবু, বড়বাবু আপনাকে ডাকছেন। আচ্ছা, তুমি যাও, আমি এখনই আসছি। আচ্ছা, এখন তাহলে উঠছি। আপনি তো এখানেই আছেন, বাকিটা পরে এক সময় বলবো, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। কয়েকটা ফাইল হাতে নিয়ে শ্যামবাবু বড়বাবুর ঘরের দিকে এগোলেন। বড়বাবুর সঙ্গে হিসেব নিকেশ নিয়ে আলোচনা করতে করতে অনেকটা সময় কেটে গেল। শ্যামবাবু এক রাশ নতুন কাজের ভার নিয়ে নিজের কেবিনে ফিরে এলেন। সারাদিন সেই কাজ নিয়েই ব্যস্ত রইলেন তিনি। এরও সঙ্গে টুকটাক কথাবার্তা যে হলো না তা নয়, কিন্তু প্রতুলবাবু আর এলেন না। যদিও তাঁর দেখা পেতে শ্যামবাবু খুব একটা উৎসাহী ছিলেন না, তবুও গল্পটা তাকে বেশ আকৃষ্ট করেছিল। প্রতুলবাবু মানুষ যেমনই হোক, গল্প বলায় যে তাঁর বেশ পারদর্শিতা আছে তা শ্যামবাবুকে স্বীকার করতেই হলো। অফিস থেকে সন্ধে 6:30 নাগাদ শ্যামবাবু বাড়ি ফিরলেন। বাড়ি বলতে গভর্নমেন্টের হাউজিং। সারি সারি একই ধাঁচের তৈরি ফ্ল্যাট বাড়ির মধ্যে একটি বিল্ডিংয়ে তার জায়গা করা হয়েছে। বিনে পয়সায় থাকা, খালি খাওয়া আর যাতায়াতের খরচা নিজের। কাজ যতই একঘেয়ে হোক, বাকি সব ব্যবস্থা অতি উত্তম। শ্যামবাবুর বেশ বইটই পড়ার শখ আছে, তাই তিনি পোশাক বদলে 1 কাপ চা বানিয়ে একটি সিগারেট ধরিয়ে বাড়ি থেকে আনা নতুন বইয়ে মনোযোগ দিলেন। রাতের খাবারের জন্য তার খুব একটা চিন্তা ছিল না। হাউজিংয়ের খুব কাছেই একটা হোটেলের খবর পেয়েছেন, সেখানেই সেরে নেবেন। রাত 8টা নাগাদ তার খেয়াল হলো আশপাশটা বেশ নিঝুম হয়ে গেছে। একটু আগে পর্যন্ত তিনি কাকের ডাক, রাস্তায় ছেলেমেয়ের শব্দ ইত্যাদি শুনতে পাচ্ছিলেন। এখন শুধুই ঝিঁঝি পোকার ডাক। তার মনে হলো এটা তো আর কলকাতা নয়, হয়তো এখানে সকলে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপর খেয়াল হলো বেশি দেরি করে খেতে গেলে হোটেলে হয়তো আর খাবারই পাবেন না, তাই তড়িঘড়ি বেরিয়ে পড়লেন হোটেলের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে বুঝলেন তার দুশ্চিন্তা খানিকটা অমূলক, কারণ প্রায় সব ফ্ল্যাটেই তখনও আলো জ্বলছে। দূর থেকে গানের আওয়াজ টাওয়াজও ভেসে আসছে টুকটাক। ঘরের ভেতরে সেই সব শব্দ শোনা যাচ্ছিল না। বাইরে বেরিয়ে শ্যামবাবুর বেশ ভালোই লাগলো। আবহাওয়াটাও বেশ নাতিশীতোষ্ণ, সব মিলিয়ে বেশ মনোরম একটা পরিবেশ আর কি। কিছুক্ষণের মধ্যে হোটেলটাও তিনি খুঁজে পেয়ে গেলেন। খবর নিয়ে জানলেন হোটেলটা 9টা পর্যন্ত খোলা থাকে। সেদিনের মতো তিনি ডিনার সেরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন। রাত তখন বেশ গভীর। কিভাবে যেন ঘুমটা ভেঙে গেল তার। একটা চাপা ঘষ্টানো শব্দ কানে আসছে। তার মনে হলো ওপরের ফ্ল্যাটে
কেউ একটা ভারী কিছু ঘষটে নিয়ে যাচ্ছে। এত রাতে আবার কি ধরনের উপদ্রব? ঘরের জিনিসপত্র সরাসরি করার এটা একটা সময় হলো? আচ্ছা, একবার উপরে যাব। আওয়াজটা তখনই থেমে গেল। শ্যামবাবু আবার অঘরে ঘুমিয়ে পড়লেন। পরদিন আবার তার রুটিন মাফিক দিন শুরু হলো। অফিসে পৌঁছেই তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন যথারীতি। ঠিক আধ ঘন্টা পরে আগের দিনের মতোই পুনরায় প্রতুলবাবু এলেন। কি মশাই, কালকের গল্পটা বাকি রেখেই মিলিয়ে গেলেন যে? আসলে কাজ পড়ে গিয়েছিল শ্যামবাবু, তাই আর আসতে পারিনি। আজ কিন্তু প্রতুলবাবু গল্পটা নিয়ে আর কথা বাড়ালেন না। খানিকক্ষণ এমনি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন। শ্যামবাবু বুঝলেন প্রতুলবাবু খুবই চতুর। তিনি চাইছেন শ্যামবাবু নিজেই কথাটা তোলেন। শ্যামবাবু প্রথমে ভাবলেন তিনি পুরো ব্যাপারটা এড়িয়ে যাবেন, কিন্তু এক সময় আর কৌতূহল ধরে রাখতে পারলেন না। আচ্ছা, কিভাবে অমূল্যবাবু মারা গেলেন সেটা তো বললেন না। শ্যামবাবুর কথায় প্রতুলবাবুকে বেশ খুশি মনে হলো। তাকে এই অফিসে হয়তো কেউই খুব একটা পাত্তা দেন না। হয়তো অফিসের সকলের কাছেই তার গল্পগুলো পুরনো হয়ে গিয়েছে। যে গল্প বলতে ভালোবাসে তার কাছে শ্রোতার গল্পের আবদার যে কি সুখকর তা শ্যামবাবু জানেন। তিনি নিজেও গল্প পড়তে, শুনতে এবং বলতে ভালোবাসেন। শ্যামবাবু আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হঠাৎ কেমন যেন মায়া হলো তার প্রতুলবাবুর প্রতি। ওদিকে প্রতুলবাবু বলতে শুরু করলেন, আপনাকে তো আগেই বলেছিলাম যে অমূল্যবাবু সকলের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিলেন। আগে যখন কথাবার্তা হতো তখন জেনেছিলাম তার স্ত্রী অত্যন্ত ঝগড়ুটে আর দজ্জাল প্রকৃতির মানুষ। স্ত্রীর সাথে অমূল্যবাবুর হামেশাই খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেই থাকতো। সেই ঝগড়ার চোটে অমূল্যবাবু অনেকবারই বেশ দেরি করেই বাড়ি ফিরতেন। তা একদিন অমূল্যবাবু আর অফিসে এলেন না। শুধু সেদিন নয় মশাই, পরপর 3-4 দিন এলেন না। তারপর প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেলেন। খবর নিয়ে জানা গেল তাকে ও তার স্ত্রীকে কেউই এই 3-4 দিন দেখেননি। কিছু একটা আশঙ্কা করে পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখল অমূল্যবাবুর মৃতদেহ তার ঘরে পড়ে আছে। সারা ঘরে ভেসে যাওয়া রক্তের শুকনো দাগ আর পচা দুর্গন্ধ। তিনি প্লেট দিয়ে হাত কেটে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রীকে সিলিং ফ্যান থেকে উল্টো করে ঝোলানো। মুখ ফুলে লাল হয়ে রয়েছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, কান দিয়ে কিছুটা রক্তও বেরিয়েছে। মাথায় রক্ত জমে তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। প্রতুলবাবু থামলেন। শ্যামবাবুও চুপ। এমন বিভৎস ঘটনা শোনার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। অজান্তেই তার মনের মধ্যে একবার সেই কাল্পনিক দৃশ্যটা ভেসে উঠল। একটা নারী দেহ উল্টো করে ঝোলানো, চুলে ঢাকা লাল বিভৎস মুখের ভেতর থেকে গোল গোল চোখগুলো বিস্ফারিত হয়ে আছে। শ্যামবাবু শিউরে উঠলেন। পুলিশ বলেছিল যে অমূল্যবাবুই তার স্ত্রীকে প্রথমে অজ্ঞান করে তারপর উল্টো ঝুলিয়ে দিয়েছিলেন, তারপর তিনি আত্মহত্যা করেন। ভাবুন তো মশাই, মানুষ কি ভয়ানক আক্রোশের বশবর্তী হলে এমন পৈশাচিক কাজ করতে পারে। আরে মশাই, খুন করতে গেলে তো অনেক সহজ উপায় আছে। হ্যাঁ, অমূল্যবাবু তার স্ত্রীকে খুন করতে গিয়ে প্রথমে তাকে অজ্ঞান করলেন, তারপর খাট সরিয়ে দড়ি দিয়ে উল্টো করে ঝোলানোর ঝক্কি। বাবা গো, সেই খাট সরানোর আওয়াজ থেকেই তো পুলিশ খুনের সময় নির্ধারণ করলো। তাই নাকি? কিরকম? খুবই সহজ। জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে 3 দিন আগে অমূল্যবাবুর নিচের ফ্ল্যাটের বাসিন্দার রাতে ভারী খাট সরানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। কটা নাগাদ এই শব্দ শোনা গেছে জিজ্ঞাসা করলে জানা যায় প্রায় রাত 2 কি 3টে মতো হবে। কাজেই শ্যামবাবু পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলেন। তার একটু অদ্ভুত লাগছিল। তিনি কাল রাতেও তার ফ্ল্যাটের ওপর থেকে একটা ঘষ্টানোর আওয়াজ শুনেছিলেন। কেন যেন তার মনে হতে লাগলো সেটা একটা ভারী খাট ঠেলার শব্দ ছিল। মনে মনে নিজেকে তিনি ধিক্কার দিলেন। ছি ছি, কি ছেলে মানুষই করছে। একটা গল্প শুনে বাচ্চাদের মতো বিনা কারণে ভয় পাচ্ছে।
তাছাড়া আমি যে শব্দটা শুনেছিলাম সেটা তো খাট টানার শব্দ নাও হতে পারে। যে কোনো ভারী জিনিস টানলেই এমন আওয়াজ হওয়া সম্ভব। যদি সেটা খাট টানার আওয়াজ হয়েও থাকে তাহলে এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আসল কথা হলো প্রতুলবাবু এত ভালো গল্প বলেন যে তার গল্পে শ্যামবাবু একেবারে মশগুল হয়ে গিয়েছিলেন। তাই গল্পের আমেজে তার কল্পনাপ্রবণ মনটা কাটা ঘুড়ির মতো নিয়ন্ত্রণ হারিয়েছে। আরও কিছুক্ষণ এটা সেটা বলে প্রতুলবাবু বিদায় নিলেন। গলা ভেজানোর জন্য শ্যামবাবু তার ডেস্কের বেল টিপে ধরণীধরকে ডাকলেন। আর এক কাপ চা দরকার। কিছুক্ষণ পরে ধরণীধর চা নিয়ে ঘরে ঢুকল। আচ্ছা ধরণী, আমার আগের বাবুটি অর্থাৎ অমূল্যবাবু, তাকে তুমি চিনতে? আগে হ্যাঁ বাবু, উনি তো আপনার জায়গাতেই বসতেন। বড় ভালো লোক ছিলেন। প্রতুলবাবুর কাছে শুনলাম তিনি নাকি মারা গেছেন। হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন। অমূল্যবাবু আর নেই। আপনি আসার প্রায় 2 সপ্তাহ আগেই তিনি মারা গিয়েছেন। কিভাবে তিনি মারা গিয়েছিলেন তুমি জানো? তিনি আত্মহত্যা করেছিলেন বাবু। বড় ভয়ানক রক্তারক্তি কাণ্ড। বুঝলাম। ঠিক আছে ধরণী, তুমি যেতে পারো। বাড়ি ফিরতে শ্যামবাবুর আজ কিছুটা দেরিই হলো। শেষের দিকে অমূল্যবাবু যে কাজে একেবারেই মনোযোগ দেননি তা শ্যামবাবু ভালোই বুঝতে পারছিলেন। সেই অসমাপ্ত খাপছাড়া কাজগুলো শেষ করতে গিয়েই তাঁর এত দেরি। আইসক্রিম আইসক্রিম এ ভাই, একটা আইসক্রিম দিয়ে যাও তো। ম্যাঙ্গো বাটারস্কচ স্ট্রবেরি ভ্যানিলা আইসক্রিম। ফেরার পথে বাড়ির কাছে কি মনে হতে তিনি আইসক্রিম ফেরিওয়ালার কাছ থেকে একটা আইসক্রিম কিনলেন। কত বছর এমন আইসক্রিমের হাঁক শোনেননি। তার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। একটু অন্যমনস্ক হয়েই তার ফ্ল্যাটের তালা খুললেন। দরজাটা ঠেলে খুলতেই তার অকস্মাৎ মনে হলো ভেতরে অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে। তিনি দোরগোড়াতেই থমকে দাঁড়ালেন। এখনো দূর থেকে আইসক্রিমওয়ালার ক্ষীণ হাঁক ভেসে আসছে। আশেপাশে কোথাও একটা রেডিওতে পুরনো হিন্দি গান বাজছে। তিনি হাত বাড়িয়ে দরজার বাঁ দিকের দেওয়ালের সুইচ বোর্ডের নাগাল পেলেন। সুইচ টিপতেই আলো জ্বলে উঠল। কোথাও কিছু নেই। তার সামনের জানালার লাল পর্দাটাই হয়তো তার দৃষ্টিভ্রমের কারণ। এবার তিনি নিজের মনেই একটু হাসলেন। নতুন বাড়িতে হয়তো সকলেরই শুরুতে একটু এরকম হয়। আগের দিনের মতোই শ্যামবাবু 8:30 নাগাদ হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি ফিরলেন। তার সাথে তার এক প্রতিবেশী পলাশ কুণ্ডু। হোটেলে আগেও দুজন দুজনকে দেখেছেন, তবে আজ তারা একসাথে একই পথে ফিরছেন দেখে পলাশবাবুই কথা বললেন। তিনিও শ্যামবাবুর বিল্ডিংয়েই থাকেন, তবে একতলায়। শ্যামবাবু থাকেন তেতলায়। তাই শুনে পলাশবাবু বললেন, আপনার বেশ সাহস আছে মশাই। এতে সাহসের কি আছে? না কিছু না, আসলে আমার হাইটে খুব ভয়। উঁচু জায়গাতে একেবারেই থাকতে পারি না। ও এই ব্যাপার। তা আমারও একজন পরিচিত ভদ্রলোক ছিলেন যিনি আপনার মতোই হাইটে ভয় পেতেন। এটা একটা অসুখ, বুঝলেন? কি যেন একটা নাম আছে। শ্যামবাবু স্বাভাবিক কথাবার্তাই বজায় রাখলেন, কিন্তু মনে মনে ঈষৎ চিন্তিত হয়ে উঠেছিলেন তিনি। পলাশবাবু যেন কিছু চেপে গেলেন। তেতলার ফ্ল্যাটে থাকতে সাহস লাগে কেন? পলাশবাবু আর সে কথা তুললেন না। তিনি শ্যামবাবুর ব্যাপারেই প্রশ্ন করতে লাগলেন। তার বাড়িতে কে কে আছেন, তিনি বদলি হয়ে আসার আগে কোথায় থাকতেন, ইত্যাদি ইত্যাদি। তিনি নিজের ব্যাপারেও অনেক কথাই বললেন। তার জন্ম নাকি বোলপুরে, তারপর গভর্নমেন্টের চাকরিতে ঢুকে তার এখানে পোস্টিং, সেই থেকে এখানেই আছেন। তার গিন্নি গত হয়েছেন বছরখানেক হলো। একটি পুত্র আছে, সে বাঁকুড়া মেডিকেল কলেজের ছাত্র, আরও অনেক কথা। বিদায় নেওয়ার সময় তিনি শ্যামবাবুকে বারবার করে তার বাড়িতে তাসের আড্ডায় নিমন্ত্রণ করে গেলেন। শ্যামবাবুও হাসি মুখে জানালেন তিনি নিশ্চয়ই তার নিমন্ত্রণ রক্ষা করবেন। আজ ঘরে ঢুকে তিনি একটু ক্লান্ত বোধ করলেন। তার উপর আজ অনেক ধকল গেছে। আশপাশটা আবার শুনশান নিস্তব্ধ হয়ে গেছে।
রাত তখন 9:30 মাত্র। শ্যামবাবুর রাতে তাড়াতাড়ি ঘুমানোর স্বভাব নেই, কিন্তু তার যেমন ঘুম পাচ্ছে তাতে জেগে থাকা অসম্ভব। আলো নিভিয়ে খাটে শুয়ে তিনি অনুভব করলেন চারিদিকের নিস্তব্ধতা বেশ অস্বস্তিকর। তিনি এতদিন বেতাইতলার বাসিন্দা ছিলেন। সেখানে অনেক রাতেও রাস্তার গাড়ি যাওয়ার শব্দ ভেসে আসত, কিন্তু এখানে শুধুই ঝিঁঝি পোকার ডাক, আর কিছুই নেই, কিচ্ছু না। কান পেতে শ্যামবাবু শুনতে পেলেন অনেক দূর থেকে যেন রেডিওর গান ভেসে আসছে। অস্পষ্ট, কিন্তু তবু তিনি স্বস্তি পেলেন। মনে মনে ঠিক করলেন তিনিও কাল একটা রেডিও কিনবেন। তারপর ধীরে ধীরে ঘুমে অচৈতন্য হয়ে পড়লেন শ্যামবাবু। সকালে তার ঘুম ভাঙল কিছুটা দেরিতে। কাল রাতে ঘড়িতে অ্যালার্ম দিতে তিনি ভুলে গিয়েছিলেন। তাড়াতাড়ি খাট থেকে উঠতে যাবেন, হঠাৎ অনুভব করলেন তার মুখের ওপরে যেন চুল পড়ে রয়েছে। বিরক্ত হয়ে তিনি মুখ ছাড়লেন। দুগাছা লম্বা চুল খাটে খসে পড়ল। দিনটা এইভাবে শুরু হওয়ায় তার মেজাজটা রুক্ষ হয়ে উঠল। অফিসে সময়ে পৌঁছে গেলেও মেজাজটা সেই বিগড়েই রইল। দুপুর অবধি তিনি নিজের ঘর থেকে বেরোলেন না। 2টোর ঘণ্টা বাজার পর তিনি ক্যান্টিনে খেতে বসে প্রতুলবাবুকে দেখতে পেলেন। বিশ্বমিত্তির বলল, কি হ্যাঁ শ্যামচন্দর, সারাক্ষণ তো খালি কাজই করো, একটু ফাঁকিটাকে না দিলে যে আমাদের বদনাম হয়ে যাবে বাবা। অফিসে ইনি বড় কর্তার ডান হাত। ওপর মহলে চেনাশোনা থাকার কারণে এনার ক্ষমতাও অনেক। নিজে কাজ না করলেও অন্যের কাজের কৃতিত্ব নিয়ে বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন ভদ্রলোক। লোকে ফিসফাস করে, বলে বড়বাবু চলে গেলে বিশুবাবুই নাকি বড়বাবু হবেন। এই সব খবরই শ্যামবাবু এখানে আসার পর লোকমুখে শুনেছেন। শ্যামবাবু বুঝলেন বিশুবাবু তাকে দলে টানতে চায়, অর্থাৎ তিনিও যদি বিশুবাবুকে তোষামদি করে চলেন তাহলে বিশুবাবু নিশ্চিত তার কিছু সুযোগ সুবিধা করে দেবেন। কিন্তু কোনো কারণে যদি কোনো বিষয়ে বিশুবাবুর সাথে মতবিরোধ হয় তাহলে তার সুনাম দুর্নামে পরিণত হতে কয়েক সেকেন্ডও লাগবে না। খাওয়া শেষ হয়ে গেলে শ্যামবাবু ফিরে যাচ্ছিলেন। হঠাৎ বিশুবাবু তাঁর রাস্তা আটকে বললেন, তা শ্যামবাবু, আপনি নাকি প্রতুলবাবুর সাথে বেশ ভালোই বন্ধুত্ব করে ফেলেছেন শুনলাম। হ্যাঁ, তিনি মাঝে মধ্যেই আমার কেবিনে আসেন। ওই অমূল্যবাবুর গল্প শোনাচ্ছিলেন আর কি। তাই নাকি? আপনাকে নতুন লোক পেয়ে প্রতুলবাবু হাফ ছেড়ে বেঁচেছেন, বুঝলেন তো। আমাদের তো মশাই আজগবি গল্প শুনিয়ে শুনিয়ে কান পচিয়ে দিয়েছেন। তিনি তো বেশ ভালোই গল্প বলতে পারেন। হ্যাঁ, তা পারে বটে। তা অমূল্যর ব্যাপারে আপনাকে কি গুল মেরেছে? উনি বলছিলেন যে অমূল্যবাবু নাকি নিজের স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছিলেন। খুবই বীভৎস ঘটনা যা মনে হলো। তা ভুল কিছু বলেনি, বুঝলেন। তবে প্রতুলবাবু যা বলেন তা একটু বুঝলেন কিনা, মানে ওই 2 হাত ছেড়ে ধরবেন আর কি। তার বলতে বিশুবাবুর কথা বলার ধরনে কেমন যেন গা জ্বালা করছিল শ্যামবাবুর, কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়েই কথা বলতে হলো। বাড়ি ঢুকতে ঢুকতে আজও শ্যামবাবুর সন্ধে হয়ে গেল। আজও তার বড় ধকল গেছে। বিশুবাবুর দলের সদস্য হলে তাকে প্রত্যেক দিনই এমন ধকল সইতে হবে। এর চেয়ে প্রতুলবাবু অনেক ভালো। আরও মন খারাপ হয়ে গেল যখন তিনি বুঝলেন রেডিও কেনার কথা তিনি একেবারেই ভুলে গিয়েছেন। পোশাক বদল করে বারান্দায় এলেন। একটা সিগারেট ধরাতে যাবেন এমন সময় নিচ থেকে কে যেন ডেকে উঠল। শ্যামবাবু! তাকিয়ে দেখলেন পলাশবাবু রাস্তায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তাসের আড্ডা বসছে, আসবেন নাকি? চা চানাচুরও আছে সঙ্গে। হ্যাঁ, অবশ্যই, আমি এক্ষুনি নিচে আসছি। একাকিত্বের জীবনে বেশ লোভনীয় প্রস্তাব। 5 মিনিটের মধ্যেই শ্যামবাবু পলাশবাবুর দরজায় উপস্থিত হলেন। পলাশবাবু সাদরে ওনাকে অভ্যর্থনা করলেন। তার ঘরে আরও 2 জন লোক রয়েছেন, একজন প্রৌঢ় ভদ্রলোক আর একজন ওই শ্যামবাবুদেরই বয়সী। আলাপ করিয়ে দিই, ইনি হলেন উমাকান্ত সরকার, রিটায়ার্ড মানুষ।
আগে আপনার অফিসেই কাজ করতেন। আর ইনি হলেন ডক্টর সুবিমল ঘোষ। ইনি হাউজিং কমপ্লেক্সে থাকেন না, তবে এনার বাড়ি বেশি দূরে নয়। ডাক্তারিতে বেশ নামডাক। গত বছর আমার চিকেন পক্স খুব তাড়াতাড়ি সারিয়ে দিয়েছিলেন। আলাপ পরিচয় শেষ হলে তাস খেলা শুরু হলো। ব্রিজে 3-3বার হেরে শ্যামবাবু বললেন, আজ থাক, আজ আর না। এবার হোটেলে খেতেও যেতে হবে। আরে আপনি পালানোর মতলব করছেন কেন? বসুন বসুন, বাইরে খেতে যেতে হবে না। আমার স্ত্রী সকলের জন্যই রাতের খাবার আমার ব্যাগে করে দিয়ে দিয়েছেন। অনেক রাত পর্যন্ত তাসের আসর বসে কিনা। কাল আবার আমার ছুটি, আপনারও তো ছুটি, কাজেই এত সহজে আপনাকে ছাড়ছি না মশাই। বলেন কি ডাক্তারবাবু, উমাকান্তবাবু রাত জাগবেন নাকি? আমার আর ঘুম, সারা রাত তো জেগেই থাকি। ইনসমনিয়া আছে বুঝলে। রাত জেগে রেডিও শুনি, একের পর এক লেট নাইট শো শেষ হতে হতে কখন যে ভোর হয়ে যায় বুঝতেও পারি না। আমি ঘুমোই দুপুরে। তা তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? আরে না না, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনি তুমিই বলুন। মাঝে মধ্যেই যে রেডিওর আওয়াজ শুনতে পাই, সেটা তাহলে আপনারই। তুমি শুনেছো তাহলে? হ্যাঁ। আচ্ছা উমাকান্তবাবু, এখানে কাছাকাছি কোনো রেডিওর দোকান আছে? আমার না রাতটা বড়ই নিঝুম লাগে। একটা রেডিও চললে ঘুমটা ভালো হতো। হ্যাঁ, কাছেই একটা দোকান আছে, তবে সেটা এখন হয়তো আর খোলা নেই। কাল সকালে খোঁজ করলে পেয়ে যাবে। না হলে তুমি আমার থেকে রেডিও ধার করতে পারো আজ রাতের জন্যে। আমার 3-3টে রেডিও আছে, বিভিন্ন পাওয়ারের, বুঝলে। বেশ। আপনি কোন ঘরে থাকেন? আমি দোতলার ঘরে থাকি। সিঁড়ি দিয়ে উঠলেই ডান দিকে দরজাটা আমার। তুমি? আমি থাকি তেতলায়, আমারও সিঁড়ি দিয়ে উঠে ডান দিক। শ্যামবাবুর কথা শুনেই তিনজনে চোখাচোখি করলেন। কি ব্যাপার পলাশবাবু, আপনি আগেও আমি 3তলায় থাকি শুনে বলেছিলেন আমার নাকি অনেক সাহস। একটু খোলসা করে বলবেন? না, মানে আপনি যে ঘরে থাকেন তার ঠিক উপরের ঘরে একটা ঘটনা ঘটেছিল আর কি। সেই থেকেই ওই ফ্ল্যাটের আশেপাশে আর কেউ থাকতে চায় না। বদনাম হয়ে গেছে বলতে পারেন। লোকে নাকি নানা রকম দেখেছে, শুনেছে, এই আর কি। দেখেছে শুনেছে মানে? কি হয়েছিল ওখানে? আসলে আপনার উপরের ফ্ল্যাটে অমূল্য হালদার নামে এক যুবক বাস করত। দাঁড়ান দাঁড়ান, অমূল্য হালদারের ঘটনা আমি আমার অফিসের একজনের কাছ থেকে শুনেছি। আমি ওনার পদেই বদলি হয়ে এসেছি। উনি যে আমার উপরের ফ্ল্যাটে থাকতেন তা তো জানতাম না। হ্যাঁ, ব্যাপারখানা হলো সেই থেকেই মানে একটু বদনাম রটে গেছে আর কি। এই বিজ্ঞানের যুগেও আবার ভূতের বদনাম নাকি মশাই? তা বদনামটা আসলে কি নিয়ে? কেউ ভূত দেখেছে বুঝি? দেখুন, আমি নিজে কিছু দেখিনি, তবে লোকে বলে যে রাতে নাকি অমূল্যবাবুর বউকে জানলা দিয়ে উল্টো ঝুলতে দেখা যায় মাঝে মাঝে। কেউ কেউ দেখেছে। ডাক্তারবাবু, আপনি বলুন না। হ্যাঁ, ও ইয়ে, মানে একদিন আমিও কিছু একটা দেখেছি বলে মনে হয়েছিল বটে। আমি অবশ্য ভূতরূতে বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম চোখের ভুল মাত্র। কি দেখেছিলেন আপনি? এই তো সেদিন তাস খেলে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি রাস্তায় নেমে একটা সিগারেট ধরিয়ে খেয়ালবশত উপরে চেয়ে দেখি 4তলার ঘরের জানালায় যেন একটা মুখ। অস্পষ্ট দেখেছি, অন্ধকার রাত ছিল, তাই আমার তো মনে হয় চোখেরই ভুল। তবে আমার একটা রোগীও কিছু নাকি দেখেছিল। উনি থাকেন আপনার পাশের বিল্ডিংয়ে। জানালা দিয়ে তাকিয়ে 4তলার ফ্ল্যাটটা দেখা যায়। একদিন গভীর রাতে ঘুম ভেঙে সে জানলার দিকে তাকিয়ে দেখেছিল সেই ফ্ল্যাটে অমূল্যবাবুর বউয়ের শরীর যেন ঝুলছে। আপনি বিশ্বাস করেন এই কথা? দেখুন, আমি আগেই বলেছি ভূতে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস মানুষে। এবং আমার মনে হয় যেহেতু ওই ঘরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তাই মানুষ কিছু না দেখার থাকলেও দেখে বসে। এটাকে এক ধরনের প্যারানয়া ইনডিউসড হ্যালুসিনেশন বলতে পারেন। There are more things in heaven and earth, Horatio. উমাকান্তবাবু, আপনি তাহলে ভূতে বিশ্বাস করেন? না, করি আবার করিও না, বলা শক্ত ভায়া। আমি তো অনেক বুড়ো হলাম, অনেক কিছুই দেখেছি যা ভেবেছিলাম সম্ভব নয়। তবে ভূত যদি থেকেও থাকে, মানুষ যেভাবে ভূতকে কল্পনা করে তেমন ভাবে হয়তো ভূত থাকে না। আচ্ছা, প্রায় 10টা তো বাজে, এবার রাতের খাওয়া শুরু করা যাক। কি বলেন ডাক্তারবাবু, বের করবেন নাকি? ও হ্যাঁ, তাই তো, চলুন খাওয়া শুরু করি। ডক্টর ঘোষ তার ব্যাগ থেকে অনেকগুলো টিফিন কৌটো বের করলেন। তাতে প্রচুর খাবার ঠাসা।
তার স্ত্রী কার্পণ্য করেননি। পরোটা, মাছের ডিমের বড়া আর সঙ্গে পাঁঠার ঝোল, সকলেই খুব উৎসাহের সঙ্গে খেলেন। শেষে তাসের আড্ডা ভঙ্গ হল প্রায় রাত 11:30টায়। সকলকে বিদায় জানিয়ে শ্যামবাবু নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। অবশ্য তার আগে উমাকান্তবাবুর থেকে একটি রেডিও ধার করে আনলেন। সেই রেডিও চালিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। রাতে তার ঘুম খুব একটা ভালো হলো না। কোনো একটা অস্বস্তির কারণে তিনি সারা রাত এপাশ ওপাশ করে কাটালেন। অনেক রাতে যখন তিনি একেবারে ঘুমে আচ্ছন্ন, একবার তার মনে হলো তার ফ্ল্যাটের ওপর থেকে আবার কিছু ঘষ্টানোর শব্দ আসছে, কিন্তু সেটা হয়তো স্বপ্ন। ভোরবেলায় কাকের ডাক শুরু হওয়ার সাথে সাথে তার ঘুম ভাঙল। মাথাটা বেশ ভারী হয়ে আছে। আজ শনিবার, তিনি ভাবলেন একটু দেরি পর্যন্ত গড়িয়ে নেবেন, কিন্তু পাশ ফিরতেই তার মুখের ওপর থেকে আবার কগাছা চুল খসে পড়ল। বিরক্ত হয়ে তিনি থুথু করে উঠলেন। এসব যে কোত্থেকে উড়ে আসে কে জানে। ফ্যানের ব্লেডটা তো পরিষ্কারই, জানালা থেকেই তাহলে উড়ে আসছে। তিনি ঠিক করলেন কাল থেকে জানালা বন্ধ করে শোবেন। নিশ্চিন্ত মনে আবার ঘুমিয়ে পড়লেন তিনি। এরপর শ্যামবাবুর ঘুম যখন ভাঙল তখন দুপুর 1টা। পেট খিদেতে চুঁই চুঁই করছে, মুখ বিস্বাদ। কোনো রকমে খাট থেকে নেমে ফ্রেশ হলেন তিনি। খিদে মেটাতে সোজা হাঁটা দিলেন হোটেলের দিকে। ফিরে আসার সময় তিনি একটা চায়ের দোকানে এসে বসলেন। চা আসতে আসতে একটা সিগারেট ধরিয়ে আশপাশের লোকজনের কথাবার্তা শুনতে লাগলেন। ওই একই কথা আর কি, দেশ উচ্ছন্নে যাচ্ছে, নেতারা সব বেটাই চোর, ইত্যাদি ইত্যাদি। বাবু, আপনার চা। আরে ধরনি, তুমি এখানেও কাজ করো নাকি? আগে হ্যাঁ বাবু, অফিসে বেয়ারার কাজ করে আর কতটুকুই। তা তুমি যখন অফিসে থাকো তখন দোকানকে চালায়? আগে আমার বউ, যতক্ষণ আমি বাইরে থাকি ওই সব সামলে নেয়। ও তাই বুঝি, তা বেশ। আপনি কি এদিকেই থাকেন বাবু? হ্যাঁ, খুব কাছেই, এই 10 মিনিট হাঁটা পথ। আচ্ছা, ওই অমূল্য হালদারও আসতো তোমার দোকানে? আগে হ্যাঁ বাবু, প্রত্যেক শনি রোববারই আসতেন বই কি। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞাসা করলাম। অমূল্য হালদারের নাম করতেই দোকানের কেউ কেউ কথা থামিয়ে তার দিকে তাকালো। শেষ চুমুকটুকু দিয়ে তিনি উঠে পড়লেন। কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর ঘাড় ফিরিয়ে দেখলেন দোকানের কেউ কেউ তার দিকে তখনও তাকিয়ে আছে। রেডিও কিনে শ্যামবাবু যখন বাড়ি ফিরলেন তখন সন্ধে হয়ে এসেছে। তিনি এলাকাটা একটু ঘুরে দেখলেন বলেই তাঁর এত দেরি হল। হাঁটতে বেশ ভালোই লাগছিল। এরই মধ্যে তিনি একটা বড় মাঠ আর একটা বড় পুকুর আবিষ্কার করে ফেলেছেন। পুকুরটা ঘিরে বেশ কয়েকটা গাছ আছে। সেই গাছের ছায়ায় বসে ঠান্ডা বাতাসে শ্যামবাবুর বেশ আনন্দই হচ্ছিল। কিন্তু আকাশ রাঙা হতে শুরু করলে তিনি উঠে পড়লেন। ফেরার পথে বেশ কয়েকটা চপ কিনেছেন তিনি। সন্ধেবেলায় চপ খেতে খেতে বই পড়ার মজাই আলাদা। ঘরে ঢুকতেই মনে হলো ঘরটা বড্ড গুমোট হয়ে রয়েছে। দুপুরে তিনি জানালা দরজা বন্ধ করে বেরিয়েছিলেন, সেই থেকে বন্ধই রয়েছে। ভেতরে এসে সমস্ত বন্ধ দরজা জানালা তিনি খুলে দিলেন। তারপর বারান্দায় গিয়ে রেলিং ধরে দাঁড়ালেন তিনি। আকাশের কোণে তখনও ক্ষীণ আলো উজ্জ্বল হয়ে রয়েছে। শহরে থাকাকালীন শ্যামবাবু আকাশের এমন আলোর ছটা দেখেননি, তাই মুগ্ধ হয়ে দেখতে লাগলেন তিনি। প্রকৃতি যখন সন্ধ্যার গাঢ় অন্ধকার চাদরে ঢেকে গেল তখন একে একে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে আলো জ্বলে উঠল। শ্যামবাবুও তার ঘরে ঢুকতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে হল তার অন্ধকার ঘরে কি যেন একটা দাঁড়িয়ে আছে। এতক্ষণ যেন তার অলক্ষ্যে তাঁকেই নজর করছিল। শ্যামবাবু ফিরে দাঁড়াতে তার দৃষ্টি পড়ে গেছে। তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন, অনুভব করলেন
তার লোম খাড়া হয়ে উঠছে আস্তে আস্তে। তার কি ভয় করছে? নিজের ঘরে অন্ধকারে ঢুকতে ভয় পাচ্ছেন তিনি। এ কি ছেলে মানুষই, অথচ তিনি বেশ অনুভব করতে পারছেন কেউ যেন তাকে এক দৃষ্টে লক্ষ্য করে যাচ্ছে। ঘরের অন্ধকারে আরো জমাট একটা কালো অন্ধকার, কি একটা অবয়ব। লাইটের সুইচ ঘরের একদম ভেতরে, আলো জ্বালতে গেলে তাকে ভেতরে ঢুকতেই হবে। ওদিকে অবয়বটা তখনও নিশ্চল। হঠাৎ তার মাথায় এলো আগের রাতের পলাশবাবুর কথা। ওপরের ঘরে নাকি কি সব দেখেছে অনেকেই। আজ তিনি যখন চায়ের দোকানে অমূল্যবাবুর কথা তুলেছিলেন, তখন কেউ কেউ তাঁর দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরা কি তাহলে সত্যিই কিছু দেখেছে? শ্যামবাবু এক পা ঘরের মধ্যে ঢোকালেন। অবয়বটি নড়ল না। তিনি এবার গলা খাঁকড়ে একটু আওয়াজ করলেন, তাও কোনো প্রতিক্রিয়া নেই। দূরে কোথাও একটা রেডিও বেজে উঠল। উমাকান্তবাবুর রেডিও। রেডিওর আওয়াজে তিনি সাহস ফিরে পেলেন। কি সব করছেন তিনি? এসব যদি কেউ জানতে পারে, তার লজ্জার সীমা থাকবে না। এত ভীতু তো তিনি নন। এবার তিনি গটগট করে ভেতরে এগিয়ে গেলেন এবং দেখলেন কোথাও কিচ্ছু নেই। সবই অন্ধকারের চোখের ভুল। আলো জ্বাললেন শ্যামবাবু। না, কোথাও কিচ্ছু নেই। বুকের ওপর একটা ভার এসে জমেছিল, সেটা যেন নেমে গেল। নিজের নির্বুদ্ধিতায় লজ্জা পেয়ে বই আর চপ হাতে তুলে নিলেন তিনি। চপটা খেয়ে যে তার ভালোই অম্বল হয়েছে, সে কথা শ্যামবাবু বুঝলেন যখন রাতে খাওয়ার সময়ও তার খিদে পেল না। বেশ কিছুক্ষণ ধরেই তার পেটটা ভার লাগছিল। এবার শুরু হলো চোঁয়া ঢেকুর। শ্যামবাবু ঠিক করলেন রাতে আর কিছু খাবেন না, জল খেয়ে শুয়ে পড়বেন। তিনি বই ছেড়ে তার নতুন রেডিওখানা চালালেন। ভেবেছিলেন আজও হয়তো তাসের আসর বসবে, কিন্তু আজ হয়তো তারা ব্যস্ত। উমাকান্তবাবুর রেডিওটা এখনো ফেরত দেওয়া হয়নি। কাল দিলেই হবে। তাসের আড্ডাটা তিনি বেশ উপভোগই করেছিলেন। এমন শুনশান জায়গায় গাল গল্প করার লোক না থাকলে বড় একা লাগে। রেডিওটা অন করে তিনি আবার বারান্দায় এসে দাঁড়ালেন। একটা সিগারেট ধরিয়ে ওপারের ফ্ল্যাটের দিকে তাকালেন। ওপারের ফ্ল্যাটের চারতলায় একটা লোক খালি গায়ে বসে টিভি দেখছিল, সাদা কালো টিভি। শ্যামবাবুর এমন আর্থিক অবস্থা নয় যে তিনি এখন টিভি কিনতে পারবেন, কাজেই দূর থেকে যতটা দেখা যায় দেখছিলেন। অকস্মাৎ তার চোখে পড়ল বারান্দার সিলিংয়ের বাইরে অদ্ভুত একগোছা কি যেন ঝুলছে। শ্যামবাবু ভ্রুকুটি করলেন। এটা আবার কি? বিকেলে তো দেখেননি? ছোটবেলায় অনেক কাঠবেড়ালি দেখেছেন। বেশ কয়েকবার গাছের ডাল থেকে কাঠবেড়ালির লেজ এরকম ভাবে ঝুলে থাকত। তবে যদি এটা কাঠবেড়ালির লেজই হয়, তাহলে বলতে হয় কাঠবেড়ালিটা মস্ত বড়। এত মোটা লেজ তিনি আগে কখনো দেখেননি। মাথাটা একটু কাছে নিয়ে গিয়ে বুঝলেন সেটা হালকা হালকা দুলছে, এবং সেটা কাঠবেড়ালির লেজ নয়, কোনো মানুষের মাথার চুল। কেমন যেন বোকা বনে গেলেন শ্যামবাবু। তাঁর বারান্দার ছাদের কোণা থেকে চুল ঝুলছে কেন? হয়তো এক গোছা চুল চারতলার বারান্দার বাইরে কোথাও আটকে গিয়েছে। তাহলে সেটা হয়েছে তিনি সন্ধেবেলায় ঘরে ঢোকার পর, তাই তিনি আগে সেটা দেখতে পাননি। তবে এত চুল কি কখনো এভাবে আটকে থাকে? এক দুগাছা হলে কথা ছিল। তাহলে কি কেউ চারতলার বারান্দায় চুল খুলে নিচের দিকে তাকিয়ে আছে? তাও কি সম্ভব? চারতলায় তো কেউ থাকে না, নাকি থাকে? রাতে তো উপরে ফ্ল্যাট থেকে ভারী কিছু টানার আওয়াজ পেয়েছিলাম, তবে
পলাশবাবুরা যে বললেন ওই ফ্ল্যাট এবং আশেপাশের ফ্ল্যাটে কেউ থাকতে চায় না, তবে কি তিনি মিথ্যে বললেন? আচ্ছা, টানার আওয়াজটা অন্য কোনো ঘরের না তো? ভুল করে মনে হয়েছিল আওয়াজটা উপর থেকে আসছে। আর এই চুল। শ্যামবাবু চট করে একবার পাশের বাড়ির 4 তলা আর 3 তলার দূরত্বটা দেখে নিলেন। কেউ যদি 4 তলার বারান্দা থেকে নিচে ঝুঁকেও থাকে, তাহলে তার চুল আশ্চর্য লম্বা হতে হবে। তবে কি? না না, কী সব উল্টোপাল্টা ভাবছি। এমন কি হতে পারে? আমি নিশ্চয়ই ভুল দেখেছি। ওটা হয়তো চুলই নয়, হয়তো অন্য কিছু। ওটা চুল হতেই পারে না। অনিচ্ছা সত্ত্বেও শ্যামবাবুর মাথায় ভেসে এলো অমূল্যবাবুর স্ত্রীর কথা। উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছিল তাকে। তার উল্টো ঝোলানো শরীর শ্যামবাবুর মনে আবছা ফুটে উঠতে লাগলো। তার কানে যেন কেউ ফিসফিস করে বলে দিয়ে গেল আর একটা সম্ভাবনার কথা। যদি চুলটা অমূল্যবাবুর স্ত্রীর হয়ে থাকে, আর সে যদি উল্টো হয়ে বারান্দার কার্নিশ ধরে ঝুঁকে থাকে, তাহলে কিন্তু চুলটা এমনভাবেই দেখা যাবে। শ্যামবাবুর মনে হলো যদি মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নেন, তাহলে চুলটা আর ওনার সামনে থাকবে না। তখন তাকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি চুলের দিকে যে তাকিয়ে আছেন, চুলের অধিকারিণী তা জানে এবং তাই সে কিছু করছে না। কিন্তু এবার তার চোখে জ্বালা ধরতে আরম্ভ করেছে। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকা যায়? তার মনে হলো যেন চুলটা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে, নাকি তিনি দূরে সরে আসছেন। আশেপাশে ঝিঁঝি পোকার ডাক আর শোনা যাচ্ছে না, কোথাও কোনো শব্দ নেই। তাকে চোখ খুলে রাখতেই হবে, কোনোভাবেই তিনি হার মানবেন না। কিন্তু তা সম্ভব হলো না। চোখের পাতা ফেলবেন না ভাবা মাত্রই তার চোখের পলক পড়ল এবং সঙ্গে সঙ্গে তিনি দেখলেন চুলটা আর নেই। প্রচণ্ড আতঙ্কে তিনি ঘরের ভেতরে ছিটকে এলেন। বারান্দা এবং জানালার দরজা বন্ধ করে ছিটকিনি দিয়ে দিলেন। ঘরে তখনও আলো জ্বলছে, কিন্তু শ্যামবাবুর হৃৎপিণ্ড যেন ফেটে যাচ্ছে, দরদর করে ঘাম ঝরছে। টলতে টলতে গিয়ে তিনি খাটের ওপর বসলেন। একটা নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। শ্যামবাবুর নিজেরই নিঃশ্বাস কি? তিনি হাঁপাচ্ছেন। জড়সড় হয়ে বেশ কিছুক্ষণ বসে থেকেও যখন কিছু হলো না, তখন তিনি আস্তে আস্তে সুস্থ বোধ করতে লাগলেন। চুলের গোছাটা নিয়ে ভাবতে চাইছিলেন না, কিন্তু তাও কোনো ব্যাখ্যা না দাঁড় করাতে পারলে তিনি রাতে ঘুমোতে পারবেন না। আচ্ছা, এখানে আসার পর যতবার ঘুম থেকে উঠেছি, ততবারই মুখের উপর কিছু চুল পড়ে থাকত। সেগুলো কি হাওয়ায় উড়েই এসেছে নাকি? আর কিচ্ছু ভাবতে পারলেন না শ্যামবাবু। তাকে কিছু একটা করতেই হবে। খাটের ওপর রেডিওটার দিকে নজর পড়ল। আশ্চর্য, রেডিওটা তো তিনি চালিয়েই রেখেছিলেন। বন্ধ হলো কখন? ব্যাটারি শেষ হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল উমাকান্তবাবুর কথা। তিনি উমাকান্তবাবুর রেডিওটা নিয়ে ফ্ল্যাটের বাইরে পা বাড়ালেন। তারপর উমাকান্তবাবুর ফ্ল্যাটের দরজার সামনে এসে বেল বাজালেন। বেলের শব্দ নিঝুম আবহাওয়াকে যেন শিহরিত করে দিল, কিন্তু কোনো উত্তর নেই। উমাকান্তবাবু ঘুমিয়ে পড়লেন নাকি? তিনি তো বলেছিলেন তার রাতে ঘুম হয় না। আলো আঁধারিতে সিঁড়িগুলোকে যেন রাক্ষসের দাঁত বের করা নিষ্ঠুর হাসির মতো দেখালো। শ্যামবাবু বুঝলেন যে ভয়টা তিনি প্রাণপণে আটকে রেখেছেন, সেটা এবার বাঁধ ভাঙার উপক্রম করছে। তিনি হয়তো এবার চিৎকার করে বসবেন। এমন সময় উমাকান্তবাবুর দরজা খুলে গেল। তার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আপনার রেডিওটা ফেরত দিতে এলাম। এসো, ভেতরে এসো। না না, আপনি হয়তো ব্যস্ত। অসময়ে এসে বিরক্ত করলাম। আরে না না, আমার আবার ব্যস্ততা কিসের? এসো, চা খেয়ে যাও এক কাপ। শ্যামবাবু বুঝতে পারছিলেন উমাকান্তবাবু তাঁকে এই অসময়ে দেখে একটু অবাকই হয়েছেন। তিনি ভেতরে ঢুকলেন। ছোট্ট লিভিং রুমটা বেশ পরিপাটি করে সাজানো। দেওয়ালে
খুব সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি ঝুলছে। ছবিগুলোর দিকে তাকিয়ে শ্যামবাবু দাঁড়িয়ে আছেন। উমাকান্তবাবু জিজ্ঞেস করলেন, তোমার এমন ছবি পছন্দ বুঝি? আমি তো আঁকার কিছুই বুঝি না, তবে ছবিগুলো খুব সুন্দর লাগলো। ধন্যবাদ। আপনি এঁকেছেন বুঝি? সারাদিন তো কাজ থাকে না, পেনশনের টাকাতেই চলে যায়, তাই মাঝে মাঝে একটু একটু আঁকি আর কি। আচ্ছা নাও, এই টিপটে এখনো গরম চা আছে, কাপে ঢেলে নিতে পারো। এবার বলো তো আসল ব্যাপারটা কি? কি কি আসল ব্যাপার? দেখো, তুমি যে এখানে কিছু সমস্যায় পড়ে এসেছো সেটা তোমার মুখ দেখে আন্দাজ করতে পেরেছিলাম। তাছাড়া তুমি রাত 9:30টার সময় আমার রেডিও ফেরত দিতে আসবে, এটা কি খুব স্বাভাবিক? তুমি তো চাইলে কালও ফেরত দিতে পারতে, তাই জিজ্ঞেস করলাম আর কি ব্যাপারটা কি। এবার শ্যামবাবু একটু দ্বিধায় পড়লেন। তার খুব ইচ্ছে করছিল উমাকান্তবাবুকে সবকিছু খুলে বলেন, কিন্তু তিনি নিজে পলাশবাবুর ঘরে আগের দিন বিজ্ঞানের বড়াই করে আজ ভয় পেয়ে উমাকান্তবাবুর কাছে ছুটে এসেছেন সেটা স্বীকার করতে কেমন যেন কুণ্ঠা বোধ হতে লাগলো। না, তুমি বলতে না চাইলে বলো না, চিন্তা করো না। তুমি এখানে নতুন এসেছো বটে, তবে নিজেকে একলা মনে করবে না। যদি কোনো সাহায্যের দরকার পড়ে নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারো। না, আসলে আসলে সমস্যাটা সাময়িক, তাই ভাবছি নিজে সবকিছু আগে চেষ্টা করে দেখব। যদি তাও ফল না পাই তবে ভাবছি আমি আপনাকে সাহায্যের জন্য ডাকব। বেশ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ, তোমার সাথে কিন্তু তাস খেলে বেশ আনন্দ হয়েছিল, তুমি কিন্তু আবার আসবে। চা খেয়ে আরো খানিকক্ষণ গল্প করে শ্যামবাবু উঠতে যাচ্ছিলেন। এমন সময় তার খেয়াল হলো তার রেডিওর ব্যাটারিটা ফুরিয়ে গেছে। তিনি উমাকান্তবাবুর থেকে ব্যাটারি ধার করে নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। ফ্ল্যাটে ঢুকে তার একটু ভয় ভয় করতে লাগলো, তবু নিজেকে সাহস দিলেন তিনি যে তিনি একটা হাউজিংয়ে রয়েছেন, তার চারিদিকে লোক গিজ গিজ করছে, এইভাবে ভয় পাওয়ার কোনো কারণই নেই। খাটের ওপর রাখা রেডিওটা তুলে নিলেন শ্যামবাবু। বোতাম টিপতেই আশ্চর্যভাবে রেডিওটা আবার চলতে শুরু করল। তাহলে ব্যাটারি কি ছিল? তবে বন্ধ হলো কিভাবে? শ্যামবাবু বিজ্ঞানে বিশ্বাসী। তিনি জানেন বিনা কারণে যন্ত্র বন্ধ হয় না। হয়তো কোনোভাবে রেডিওর বোতামটা তার হাত লেগে টেপা হয়ে গিয়েছিল, হয়তো দাঁড় করিয়ে রাখা রেডিওটা খাটের ওপর একপাশে পড়ে গিয়েছিল, বা হয়তো বালিশের চাপে সেই সময় রেডিওটা বন্ধ হয়ে যায়। অসম্ভব নয়, এর বিকল্প যুক্তি শ্যামবাবু মাথায় আনতে চাইলেন না। তিনি বারান্দার দরজা জানালা সব ভালো করে পরীক্ষা করে দেখলেন। সবকিছু যেমন ছিটকিনি দিয়ে গিয়েছিলেন তেমনই আছে। রেডিওর শব্দে এবং উমাকান্তবাবুর সাথে কথা বলে তার নিজের সাহস এবং উপস্থিত বুদ্ধি অনেকটাই ফিরে এসেছে। এখন তার মনে হতে লাগলো তিনি সামান্য কিছু একটা দেখে মিছেই ভয় পেয়েছেন। হয়তো ওটা কোনো পাখির লেজ ছিল, বা হয়তো সমস্তটাই দৃষ্টিভ্রম। তবু মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। জানালা খুলে শুলে প্রত্যেকদিন সকালে তার মুখের ওপর চুল পড়ে থাকে। জামা কাপড়ের ভেতরেও সেদিন চুল পেয়েছিলেন। সেদিন জানালা কি খোলা ছিল? কে জানে, মনে পড়ল না। শুধু রাতেই বা চুলগুলো উড়ে আসে কেন? সকালে তো আসে না, নাকি ভোরে আসে? ভোরে আলাদা করে কোনো হাওয়া দেয় কি? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। একবার তিনি ভাবলেন, হয়তো বারবার অস্বাভাবিকভাবে চুল পেয়ে আমার মাথা খারাপ হতে চলেছে, তাই তখন বারান্দাতে আসলে হ্যালুসিনেট করেছিলাম। আসলে তো তেমন কিছুই হয়নি। তাছাড়া রাতে ভারী কিছু টানার আওয়াজটা অন্য কোনো ফ্ল্যাটের হতেই পারে। রাতে সামান্য আওয়াজও তো বেশ জোরে শোনায়, তাই হয়তো ভেবেছি উপরের ফ্ল্যাট থেকেই আওয়াজটা আসছে। চলন্ত রেডিওটা তিনি খাটের ওপর রেখে সুইচ বোর্ডের দিকে হাত বাড়াতে যাবেন, এমন সময় তার মনে হলো আজ রাতটা তিনি আলো জ্বালিয়ে রেখেই ঘুমন, তাহলেই হয়তো ভালো হবে। কারণ তার সাহস
এখনো পুরোপুরি ফিরে আসেনি। সব অঙ্ক এখনো মেলেনি। তিনি তার প্রিয় বই নিয়ে বালিশের ওপর হেলান দিয়ে বসলেন। আজ সারা রাত তিনি বই পড়ে কাটাবেন। রাতে কখন যে তার চোখ লেগে গিয়েছিল তা শ্যামবাবু জানেন না। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। বাইরে পাখি ডাকছে, লোকজনের কথাবার্তা, চলাফেরার শব্দ আসছে। শ্যামবাবু চোখ খুলেই যন্ত্রচালিতের মতো নিজের মুখের ওপর হাত বোলালেন। হাতে এসে লাগল এক গোছা চুল। শ্যামবাবুর ঘরটা যেন দুলে উঠল। আবার চুল, আবার। জানালার দিকে তাকিয়ে তিনি দেখলেন জানালা বন্ধ, পর্দা টানা, বারান্দার দরজাও বন্ধ। তবে কোত্থেকে এলো এই চুল? তবে কি সে এসেছিল? তবে কি সে সারা রাত তার ঘুমন্ত মুখের ওপর ঝুঁকে চুপচাপ দাঁড়িয়ে থাকে? ভয় আর ব্যর্থতা একসাথে গ্রাস করল তাকে। সকালের আলো তার বিভীষিকাময় রাত্রির সমস্ত চিহ্ন মুছে দিয়েছে, অথচ শ্যামবাবু জানেন সন্ধে হলেই সব কিছু পাল্টে যাবে। তিনি এখানে বাস করবেন কিভাবে? একবার ভাবলেন হয়তো একটু বেশি ভাবছেন তিনি। সামান্য চুল হয়তো ছিল কোথাও ঘরে, ফ্যানের হাওয়াতে তার মুখের ওপর এসে পড়েছে। তিনি প্রাণপণে চেষ্টা করলেন এই ব্যাখ্যাটিকেই গ্রহণ করতে, কিন্তু পরপর 3 দিন একইভাবে তার মুখে কিছু চুল উড়ে আসবে ফ্যানের হাওয়াতে। এমন কাকতালীয় ঘটনা আদৌ কি সম্ভব? এদিকে বিকল্প যুক্তিও অবাস্তব। যদি কোনো কিছু তার ঘরে ঢুকেও থাকে তাহলে কোত্থেকে ঢুকল? শ্যামবাবুর মাথায় এলো বাথরুমের জানালা তিনি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। জানালাতে যদিও রড দেওয়া, সেই রডের ফাঁক গলে ঢোকা যাবে কি? শ্যামবাবু তৎক্ষণাৎ বাথরুমে ঢুকলেন। জানালার গারদের দিকে তাকিয়ে ভাবলেন অত্যন্ত রোগা হলে হয়তো ঢোকা সম্ভব। তার মনে আশার আলো জ্বলে উঠল। আজ রাতে বাথরুমের জানালাও তিনি এঁটে শোবেন। নিশ্চয়ই এটাই তার একমাত্র ঢোকার রাস্তা। জানালা বন্ধ করার পর তার মনে হল ঘরে অনেক ফাঁক ফোকর রয়েছে। সন্ধে হওয়ার আগে সেই ফাঁক ফোকরগুলো ভরিয়ে ফেলা দরকার। যেমন ভাবা তেমনি কাজ। শ্যামবাবু ঘরের দেওয়ালের ন্যূনতম গর্তও খোলা রাখলেন না। তার টেবিল ভেঙে সেই কাঠ দিয়ে সারা দিন তিনি সমস্ত ফাঁক ফোকর বুঝিয়ে দিলেন। হাতুড়ি আর পেরেক চেয়ে এনেছিলেন পলাশবাবুর কাছ থেকে, তার টেবিলের একটা নড়বড়ে পায়া মেরামত করার অজুহাতে। সমস্ত পরিকল্পনা সম্পন্ন করতে শ্যামবাবুর বিকেল হয়ে গেল। তিনি আর বাইরে বেরোলেন না। সুটকেস থেকে মোটা টর্চটা বের করে রাখলেন। বলা যায় না কখন কি করতে হয় তাকে। সন্ধ্যের দিকে আকাশে মেঘ করে এলো। তিনি জানালা বন্ধ করে দিলেন। কাল সকালের আগে আর তিনি কিছুতেই খুলবেন না। রাতের খাবার তিনি বাইরে খাবেন না, ছাতু কলা খেয়ে নেবেন। রাত 9টা নাগাদ ঝড় উঠল। হাওয়ার দমকে জানালা কাঁপতে লাগলো। শ্যামবাবু রেডিও নিয়ে নাড়াচাড়া করছিলেন, কিন্তু সিগন্যাল পাওয়া দায়। তিনি হাল ছেড়ে দিলেন। তারপর হাতের কাছে রাখা বইটা টেনে নিলেন, কিন্তু বইয়ের প্রতি তিনি কিছুতেই মনোযোগ দিতে পারছিলেন না। খালি মনে হচ্ছিল কিছু যেন একটা ঘটতে চলেছে। বুকের ভেতর ভয় দানা বাঁধছে। এমন সময় হঠাৎ সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। শ্যামবাবু আঁতকে উঠলেন। নিশ্ছিদ্র অন্ধকারে খানিকক্ষণ হাতড়ে হাতড়ে তিনি টর্চটা খুঁজলেন। টর্চের আলোতে চারিদিকের অন্ধকার যেন আরো নিশ্ছিদ্র হয়ে উঠল। শ্যামবাবুর কেমন যেন গরম লাগছে। জানালা খুললেই ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে, কিন্তু তিনি কি জানালা খুলবেন? জানালার বাইরে যদি কিছু থাকে,
কেউ যেন তার মনে বলে দিল জানালা খুললেই তার বাইরে একটা উল্টো করে ঝোলানো নারী দেহ দেখতে পাবেন তিনি। সঙ্গে সঙ্গে সেই ভাবনাটা চাপা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মনের গভীরে তাও একটা দৃশ্য ফুটে উঠল। না, এসব ভাবলে তার চলবে না। তার মনে হলো জানালার বাইরে সত্যিই যেন কেউ তার জন্য অপেক্ষা করে আছে। যেই তার মনের সেই দৃশ্য প্রকট হবে, বাইরের অপেক্ষারত বস্তুটিও শক্তিশালী হয়ে উঠবে। সে চায় শ্যামবাবু ওই দৃশ্যটা ভাবুক, সে চায় শ্যামবাবু ভয় পাক। কাজেই কোনো মতেই তার ভয় পেলে চলবে না। শ্যামবাবু জোর করে অন্য কথা মনে করার চেষ্টা করতে লাগলেন। কাল তাঁর অফিস, আবার বিশুবাবুর পাল্লায় পড়তে হতে পারে। কিভাবে তিনি নিজের দিকটা বাঁচিয়ে চলবেন সেটা নিয়েই ভাবতে লাগলেন। ঝড়ের শব্দ ছাপিয়ে এবার তার কানে এলো আর একটা অদ্ভুত মৃদু শব্দ। কিসের শব্দ তিনি বুঝতে পারলেন না। কখনো শব্দটা দ্রুত হয়, আবার থেমে যায়, আবার হয়, আবার থেমে যায়। আরো আশ্চর্য ব্যাপার হলো সেটা এক জায়গায় স্থায়ী নয়। কেউ যেন ছোট একটা হাতুড়ি দিয়ে তার ঘরের বাইরে দেওয়ালময় লঘুভাবে পিটিয়ে চলেছে। শ্যামবাবু মনোযোগ সহকারে শুনতে লাগলেন। বৃষ্টির ঝাপটা হাওয়ার গতির দিক বদলানোর সাথে সাথে ঘরের দেওয়ালে লেগে কি অমন শব্দ করছে নাকি? আওয়াজটা হয়েই চলল, ঘুরে ফিরে এক একবার অন্যদিকে চলে যাচ্ছে। মাঝে মধ্যে আর শোনা যাচ্ছে না, কিন্তু আবার ফিরে আসছে। কিছুক্ষণ শোনার পর শ্যামবাবু বুঝতে পারলেন সেটা যেন তার দেওয়ালের ওপর একটা বিশাল জানোয়ারের চলাফেরা করার শব্দ। জানোয়ারটা তার ঘরের বাইরে সারা দেওয়ালময় চলে বেড়াচ্ছে। শ্যামবাবুর গায়ের লোম খাড়া হয়ে গেল। ওটা যে কোনো জানোয়ারের শব্দ নয় তা তিনি বুঝতে পেরেছেন। এটাও বুঝতে পেরেছেন ওটা কিভাবে তিনতলার বাথরুমের জানালার গড়াদের ফাঁক গলে কাল রাতে ঢুকেছিল। যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন বাইরে কি রয়েছে, ঠিক সেই মুহূর্তেই আওয়াজটা থেমে গেল। খানিকক্ষণ বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। হঠাৎ জানালার পাল্লার ওপর ধারালো নখের আঁচড়ানোর শব্দ শোনা গেল। শ্যামবাবু নিজের মুখ হাত দিয়ে চেপে ধরলেন, নইলে হয়তো এখনই একটা আর্তনাদ বেরিয়ে আসতো। নিঃশ্বাস প্রায় বন্ধ করে তিনি চুপ করে বসে রইলেন। টর্চের আলো তার হাতের সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলো। শ্যামবাবুর মনে এখন একটা বিভৎস দৃশ্য প্রকট হয়ে উঠেছে। তিনি চাইলেও আর অন্য কিছুই ভাবতে পারছেন না। মন অবশ হয়ে আসছে। ধারালো নখের আঁচড় যেন পাল্লা ভেদ করে তার মনের সমস্ত বৈজ্ঞানিক মানসিকতার যুক্তি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হঠাৎ তার খেয়াল হলো, আচ্ছা, জানালার ঠিক পাশেই একটা পেয়ারা গাছ আছে না? হয়তো হাওয়ায় তার ডাল জানালাতে ঘষা লাগছে, তাই এমন আওয়াজ আসছে। ভাবনাটা হতেই তার ভয় এক ধাপ নিচে নেমে গেল। তাই তো, তিনি কি তাহলে মিছিমিছি ভয় পাচ্ছিলেন নাকি? জানালার বাইরে কি তাহলে কিছুই নেই? কিন্তু সেই জানোয়ারটার চলার আওয়াজ, সেটা কি শুধু বৃষ্টির ফোঁটা দেওয়ালে এসে আছড়ে পড়ার শব্দ ছিল? সত্যিটা যে কি তা একমাত্র জানালা খুললেই দেখা যাবে। শ্যামবাবুর একবার মনে হলো ছুটে গিয়ে জানালার পাল্লাটা খুলে দেন। এই মানসিক চাপ আর তিনি বরদাস্ত করতে পারছেন না। তিনি জানালা খুলে সত্যিটা না দেখলে হয়তো পাগল হয়ে যাবেন। এদিকে আঁচড়ানোর আওয়াজ তখনও হয়ে চলেছে। তার মনে হলো শব্দটা ওই পেয়ারা গাছের দিক থেকেই এলোপাথারিভাবে আসছে। এবার তিনি সাহসে ভর করে খাট থেকে নেমে পড়লেন। এক পা করে এগিয়ে গেলেন জানালার দিকে। জানালার ছিটকিনিতে হাত দেওয়া মাত্রই তার মনে আর একটা ভাবনার উদয় হলো। আচ্ছা, এর সব কিছুই যদি চালাকি হয়, পেয়ারা গাছের ডাল যদি না হয়, হয়তো এই জানলার বাইরেই যে রয়েছে সে আমাকে দিয়ে জানলা খোলাবার মতলব করছে।
আর একটু হলেই তো মস্ত ভুল করে বসছিলাম। জানালার বাইরের জিনিসটা তার ঘরে ঢুকতে পারছে না, কারণ তিনি সব ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। তাই এভাবে তাকে ভয় দেখিয়ে চালাকি করে ভেতরে ঢোকার পথ করে নিতে চাইছে সেটা। কিন্তু তিনি এই ফাঁদে পা দেবেন না। ঘড়িতে সময় দেখলেন তিনি, রাত প্রায় 11টা। ভোর হতে এখনো 6 ঘন্টা বাকি। আজ হয়তো তাকে এভাবেই ঘর আগলে বসে থাকতে হবে। একমাত্র স্বস্তির কথা হলো জিনিসটা আর তার ঘরে ঢুকতে পারবে না। শ্যামবাবুর ভয় খানিকটা কেটে গিয়েছে। তিনি বুঝতে পেরেছেন তার ঘরের বাইরে যাই বিভীষিকা থাকুক না কেন, সেটা তার ঘরে ঢুকতেই পারবে না। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। অ্যাপ্লিকেশন করে তিনি হয়তো ফ্ল্যাট বদলাতে পারবেন, কিন্তু তাতে অনেক সময় লাগবে। বিশুবাবুকে ধরলে হয়তো 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। খেয়াল হলো আঁচড়ানোর শব্দটা বন্ধ হয়ে গেছে। বাইরে ব্যাঙ ডাকছে, হাওয়ার শব্দও শোনা যাচ্ছে না। ঝড় তবে থেমে গিয়েছে। শরীরটা বড্ড কাহিল হয়ে গেছে তার, যেন এতক্ষণ ধরে তিনি ওই ঝড়ের বিরুদ্ধেই যুদ্ধ করে ক্লান্ত। চোখের পাতা ভারী হয়ে আসছে। ঝড়ের শুরুতে সেই যে লোডশেডিং হয়েছে, তারপর আলো এখনো আসেনি, আসার কথাও নয়। এখানে এত তাড়াতাড়ি কারেন্ট ফেরে না। যতক্ষণ না আলো জ্বলে উঠছে ততক্ষণ তাকে জেগে থাকতে হবে। বলা তো যায় না। ঘুমে ঢলে পড়ার আগের মুহূর্তে তার মনে হলো সিলিং ফ্যানের ফুটোটা কি ওপরের ফ্ল্যাটের সাথে। অ্যালার্মের বিরক্তিকর শব্দে শ্যামবাবু ধরফর করে উঠে বসলেন। তার ঘড়িতে অ্যালার্ম বাজছে। সঙ্গে সঙ্গে মুখে হাত দিলেন তিনি। নেই, আজ কোনো চুল নেই। পরক্ষণেই তার মনে হলো যেভাবে ধরফর করে তিনি উঠে বসলেন তাতে চুলটা হয়তো বিছানায় পড়ে গিয়েছে। তিনি সমস্ত বিছানাটা খুঁটিয়ে দেখলেন। কিছু চুল পেলেন বটে, তবে সেগুলো দেখে তার নিজের চুল বলেই মনে হলো, মেয়েদের নয়। শ্যামবাবুর বুক থেকে একটা বিরাট ভার নেমে গেল। তিনি এতদিন যে কি মারাত্মক মানসিক চাপের মধ্যে ছিলেন তা এবার বুঝতে পারলেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি আবার খাটে ধপ করে এলিয়ে পড়লেন। অফিস যেতে তাঁর একেবারেই মন চাইল না, তবে যেতে তো হবেই। তিনি উঠে পড়লেন। কারেন্ট এখনো আসেনি। ঘরে বিচ্ছিরি ঘামের গন্ধ। জানালাটা তিনি খুলে দিলেন। তবে অফিসে বেরোনোর সময় মনে করে জানালাটা বন্ধ করে বেরোতে হবে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেতে পারে, তখন জানালা একেবারেই খুলে রাখা যাবে না। আজ তিনি ফ্ল্যাট বদলানোর একটা অ্যাপ্লিকেশন করবেন। বিশুবাবুকেও একটু তেল দিতে হবে। অনেক কাজ। যদিও আজ সে তার ঘরে ঢুকতে পারেনি, তবুও তিনি চিন্তিতই রইলেন। বাড়ি বদলানোর আগে পর্যন্ত তিনি কি যে করবেন তা কিছুতেই ভেবে পেলেন না। প্রত্যেক দিন এমন মানসিক চাপ তিনি সহ্য করতে পারবেন না। 4 তলার এই বিভীষিকা চায়টা কি? তিনি ভয় পেয়ে মারা যান? সে কি তার ক্ষতি করতে চায়, কিংবা তাকে মেরে ফেলতে? তার মনে হলো এক মুহূর্তও যদি তিনি অসচেতন হন তবে নির্ঘাত তার মৃত্যু ঘটবে। ফ্ল্যাটের দরজা থেকে বেরিয়ে একটা দৃশ্য দেখে তার চোখ আটকে গেল। 4 তলার সিঁড়ি থেকে একটা ভেজা ঘষ্টানোর চিহ্ন সোজা নেমে এসেছে তার ফ্ল্যাটের দরজার সামনে। কেউ যদি কোনো ভিজে বস্তা সিঁড়ি দিয়ে টেনে নামিয়ে তার দরজার সামনে আনে, তাহলে অবিকল এইরকমই চিহ্নের সৃষ্টি হতে পারে। শ্যামবাবুর বুকে কে যেন হাতুড়ি পিটছে। এর অর্থ যে কি তা তিনি মনে মনে খুব ভালো করেই বুঝতে পেরেছেন। অফিসে আজ প্রথমবার শ্যামবাবু 10 মিনিট লেট করে পৌঁছলেন। তিনি অটো মিস করেছেন। সাধারণত তার কাছে এটা একটা লজ্জাজনক ঘটনা হতো, কিন্তু আজ তিনি কেমন যেন অন্যমনস্ক। অফিসে ঢুকেই প্রথমেই তিনি ফ্ল্যাট বদলির অ্যাপ্লিকেশন করলেন।
অন্য বিল্ডিংয়ে তাকে ফ্ল্যাট দিতে অনুরোধ করে বড়বাবুকে চিঠি লিখলেন তিনি। তারপর নিজের কেবিনে ফিরে এসে কাজে মন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারলেন না তিনি আজ। যত সময় যেতে লাগলো তার মনে কেমন যেন ভয় দানা বাঁধতে লাগলো। আচ্ছা আচ্ছা, আমি যা ভাবছি তা কি ঠিক? আমার কি সত্যি এত বিপদ? এভাবে এভাবে কতদিন চলবে? আর কতদিন এভাবে ভয় পেয়ে দিন কাটাতে হবে? তিনি আর ভয় পেতে চান না। অফিস থেকে সোজা ঘরে ফিরে যাওয়ার কথা ভাবলেই তার গা কেমন যেন গুলিয়ে উঠছে। তিনি জানেন এটা তার অত্যধিক নার্ভাস হওয়ার একটা উপসর্গ। আচ্ছা আচ্ছা, যদি কয়েকদিন অন্য কারো ঘরে রাতটা কাটাই, কিংবা কোনো হোটেলে। শহরে অনেক গেস্ট হাউসই চোখে পড়েছে। যদি আজ ফ্ল্যাটে না ফিরি, ছি, মানুষ এত ভীতু হয়। কি একটা শব্দ, কয়েক গাছা চুল, আর ওই একটা ভেজা ছাপ দেখে কেউ পালায়? সত্যি তো, এখনো তো যেই ভূতের এত ভয় তাকে তো চোখেই দেখলাম না। তিনি কেবল কয়েকটা শব্দ শুনেছেন। তার মুখে কাকতালীয়ভাবে কিছু চুল উড়ে এসেছে, কিন্তু আজ তার মুখে চুল পড়েনি। সেটা হয়তো তার বাথরুমের জানালা বন্ধ রাখার জন্য, অথবা হয়তো তিনি বাথরুমের জানালা বন্ধ না করলেও আজ তার মুখে চুল পড়ত না, কারণ ব্যাপারটা কাকতালীয়ই ছিল। ভেজা ছাপটার কথাও তিনি ভেবে দেখলেন। ওপরে ছাদে হয়তো বৃষ্টির জল জমে উপচে সিঁড়ি থেকে গড়িয়ে নেমে এসেছে। তাছাড়া সেটা যদি 4 তলা থেকে 3 তলায় নেমে আসার ছাপ হতো, তাহলে ফেরত যাওয়ার ছাপ কই? এমন অবশ্য হতে পারে যে যেই পথ দিয়ে নামা হয়েছে সেই পথেই আবার উঠে গেছে, তাই আলাদা করে ছাপ পড়েনি। কাজেই ভূত যে আছেই এ কথা কোনোভাবে প্রমাণ করা মুশকিল। দেওয়ালে জানোয়ারের মতো চলার আওয়াজটা যদিও এখনো তিনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারছেন না, তবে বারান্দায় চুল দেখাটা হ্যালুসিনেশনই হবে। প্রায় সবকিছুরই তিনি মোটামুটি ব্যাখ্যা দাঁড় করাতে পারলেন, কিন্তু তবু তার মনটা খচখচ করতে লাগলো। তার সমস্ত অনুভূতি কি তাহলে ভুল? তার ষষ্ঠ ইন্দ্রিয় এ যাবৎ তাঁকে অনেকবার সাবধান করে দিয়েছে, না হলে কাল রাতে তিনি জানালা খুলেই ফেলতেন। আচ্ছা, জানালা খুললে তার কি হতো? তিনি কি এখনো বেঁচে থাকতেন, কিংবা একটা ভয়ানক কিছু দেখে মাথা খারাপ হয়ে যেত? তিনি জানালাটা খুললেন না কেন? ভয়টা আসছে কোথা থেকে? তার মনে পড়ল তার বাবা তাকে ছোটবেলায় বলেছিলেন, ভয় যদি পাও তবে সেই ভয়ের সূত্র অনুসন্ধান করে এসো। আমরা ভয় পাই অজানাকে। যদি অজানাকে জেনে ফেলি তাহলে সেই ভয় কেটে যায়। তিনি একজন 20 শতাব্দীর মানুষ, অথচ তিনি ভয় করছেন 4 তলার এক ভূতকে। এখনো পর্যন্ত কেউ যার অস্তিত্ব প্রমাণ করতেই পারেনি, তিনিও পারবেন না, কারণ ভূত বলে কিছু নেই। তিনি 4 তলার ফ্ল্যাটের ভেতর ঢুকে দেখবেন সেখানে কি আছে, প্রমাণ করে দেবেন যে তার ভয়ের কোনো কারণ নেই। সেদিন আর তেমন কাজ এগোলো না। প্রতুলবাবু মাঝে একবার এসেছিলেন, কিন্তু শ্যামবাবুর অন্যমনস্কতার কারণে গল্প ঠিক জমাতে পারেননি, ফিরে গিয়েছেন। অফিস থেকে শ্যামবাবু কিছুক্ষণ আগেই ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন। তার উদ্দেশ্য বিকেলেই 4 তলার ফ্ল্যাটটা দেখে আসবেন তিনি। একটা চাপা উত্তেজনা নিয়ে তিনি ফিরলেন হাউজিংয়ে। প্রথমে নিজের ঘরে চাবি খুলে ঢুকলেন। সব যেমন রেখে গিয়েছিলেন তেমনই আছে। তারপর তিনি তার টর্চ নিয়ে ধীরে ধীরে 4 তলায় উঠতে লাগলেন। তার ভয় আবার দানা বাঁধতে শুরু করেছে, কিন্তু তিনি তা অগ্রাহ্য করে এগিয়ে চললেন। নিজেকে সান্ত্বনা দিলেন, ভূত বলে কিছু হয় না, সমস্তটাই তার কল্পনা। 4 তলার ফ্ল্যাটে ঢুকলেই তিনি তার প্রমাণ পাবেন। 4 তলার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালেন তিনি। লক্ষ্য করলেন ফ্ল্যাটের দরজায় মস্ত একটা তালা ঝুলছে। এবার যেন একটু অপ্রস্তুত হলেন তিনি। তার বোঝা উচিত ছিল যে দরজায় তালা ঝোলানো থাকবে। তিনি এদিক ওদিক একবার তাকিয়ে দেখলেন, চারপাশ বড্ড শান্ত। 3 তলাতেও লোকজনের আওয়াজ ভেসে আসছিল, কিন্তু এখানে
কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। মেঝে দেওয়াল সব কেমন স্যাঁতস্যাঁতে। তাঁর সারা শরীরটা শিরশির করছে। ছাদে যাওয়ার সিঁড়ির দিকে তিনি তাকিয়ে দেখলেন, সত্যি জলের ধারা নেমে এসেছে। তিনি কি তাহলে ঠিক ব্যাখ্যাই করেছিলেন? একবার দরজার মোটা তালাটার দিকে তাকালেন তিনি। তাহলে কি 4 তলার ফ্ল্যাটে আর ঢোকা যাবে না? হঠাৎ কি মনে হতে তিনি পকেট থেকে তার নিজের ঘরের চাবির গোছাটা বের করলেন। একটা চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করতে লাগলেন। 3 নম্বর চাবিটা ছিল তার নিজের ঘরের। সেই চাবিটা তালাতে ঢুকিয়ে একটু চাপ দিতেই তালাটা খুলে গেল। শ্যামবাবু এবার থমকে দাঁড়ালেন। ভাবলেন দরজাটা খোলা উচিত হবে কিনা। তার মনের মধ্যে একটা অজানা বিপদের সংকেত আসছে, কিন্তু তাকে দেখতেই হবে ঘরে কি আছে। তার ভয় কি তার নিজের কল্পনা, নাকি সত্যিই কোনো কারণ আছে? হাত দিয়ে দরজার পাল্লায় হালকা একটা চাপ দিলেন। সেটা সশব্দে একটু খুলে গেল। তিনি দেখলেন ভেতরে জমাট অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ সন্ধে এখনো নামেনি। তিনি একবার ভাবলেন টর্চটা জেলে দেখবেন, কিন্তু পরক্ষণেই মনে হলো তিনি যদি টর্চটা জ্বালেন তাহলে এমন কিছু দেখবেন যা তিনি একেবারেই দেখতে চান না। দরজার চৌকাঠেই তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন। মনে একটা অস্বস্তিকর অনুভূতি হতে লাগল। ঘন অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন কিছু একটা যেন তাঁর দিকে এগিয়ে আসছে। কোনো শব্দ তিনি পাচ্ছেন না বা কোনো গন্ধ, কিন্তু কিছু যেন আসছে। তাঁর ষষ্ঠেন্দ্রিয় বলছে তাঁর দিকেই সেটা আসছে। পালাতে হবে। দরজা খুলে তিনি ভয়ানক একটা ভুল করেছেন। দরজা যতক্ষণ বন্ধ ছিল সেই আতঙ্কটা ওখানেই আটকে ছিল। দরজা খোলায় সে মুক্ত হয়ে গেছে। পালাতে হবে, সামনেই বিপদ। তিনি এক পা পিছিয়ে গেলেন। খুট করে কি একটা শব্দ হলো, আর তিনি থাকতে পারলেন না। দৌড়ে নিচে নেমে গেলেন। নিজের ফ্ল্যাটে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা লক করে দিলেন। তার প্রচন্ড ভয় করছে। এ কি করলেন তিনি? দরজাটা কেন খুললেন? সেই আতঙ্ককে তিনি এইভাবে মুক্তি কেন দিলেন? এবার তার মনে হলো তার সাথে এতদিন যা অলৌকিক ঘটনা ঘটে এসেছে সে সবই ওই অপয়া শক্তির পরিকল্পনা ছিল। তাকে ভয় দেখিয়ে বোকা বানিয়ে তাকে দিয়ে ওই ফ্ল্যাটের দরজা খোলানো। তিনি শুরু থেকেই নিমিত্ত মাত্র। এবার কি হবে? তিনি কি করবেন? কোথায় যাবেন? কেউ কি তার দরজার বাইরে এসে দাঁড়িয়েছে? এতক্ষণ তিনি দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়েছিলেন। এবার তার নজর পড়ল মেঝের দিকে। তাকিয়ে দেখলেন একটা কর্দমাক্ত ঘষ্টানোর দাগ সোজা চলে গিয়েছে তার শোবার ঘরের দিকে। তার মানে তার এই ফ্ল্যাটে তিনি আর একা নন। বাঁচাও, হেল্প, হেল্প, বাঁচাও, 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 হেল্প, হেল্প। তার গলা ফেটে এবার চিৎকার বেরিয়ে এলো। উন্মাদের মতো তিনি দরজা খুলে সিঁড়ির দিকে দৌড়তে লাগলেন। কালকে বৃষ্টিতে ভেজা সিঁড়িতে অন্ধকারে তার পা হড়কে গেল। তিনি অনুভব করলেন তিনি হাওয়ায় ভাসছেন। তারপরই প্রচন্ড একটা আঘাত। তিনি জ্ঞান হারালেন। যখন শ্যামবাবুর জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটি পরিচিত ঘরে শুয়ে আছেন। তার মাথায় এবং সারা শরীরে প্রচন্ড ব্যথা। মাথা টনটন করছে। কেমন বোধ করছেন? সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে আপনার খুব আঘাত লেগেছে। শ্যামবাবু কষ্ট করে তাকিয়ে দেখলেন ডক্টর ঘোষ আর পলাশবাবুও বসে আছেন। ঘরটা পলাশবাবুর। তার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। যখন তিনি চিৎকার করে বেরিয়ে এসেছিলেন পলাশবাবু ছিলেন উমাকান্ত বাবুর ঘরে। হঠাৎ চিৎকার এবং হুড়মুড় করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে তিনি বেরিয়ে এসে দেখেন শ্যামবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন।
তিনিই তাকে তুলে নিজের ঘরে নিয়ে যান এবং ডক্টর ঘোষকে খবর দেন। ব্যাপারটা যে কি হয়েছিল তা জিজ্ঞেস করায় শ্যামবাবু আর কুণ্ঠাবোধ করেননি। তার সাথে যা কিছু হয়েছে সব কথা তিনি খুলে বললেন তাদের। তাদের হাবভাব দেখে মনে হলো তারা সব কথা বিশ্বাস না করলেও কিছু কথা নিশ্চয়ই বিশ্বাস করেছেন। শেষে ডক্টর ঘোষ একবার তার প্যারানয়া ইনডিউসড হ্যালিউসিনেশনের থিওরি দিয়ে সমস্ত ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন বটে, তবে শ্যামবাবুর অটুট বিশ্বাস সেই ঘরে কিছু একটা ছিল। তিনি সেটাকে মুক্তি দিয়েছেন। তিনি বারবার সকলকে বলতে লাগলেন, রাতে বাইরে বেরোবেন না, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। পারলে পারলে বাড়ি বদল করে নিন, এ বাড়িতে থাকবেন না, থাকবেন না এ বাড়িতে। পলাশবাবুর পরামর্শে শ্যামবাবু তার নতুন ফ্ল্যাট না পাওয়া পর্যন্ত ওনার সাথেই থাকলেন। প্রত্যেক বিকেলে তিনি পলাশবাবুকে সমস্ত দরজা জানালা বন্ধ করতে বাধ্য করতে লাগলেন। শেষে 3 দিন পর তিনি একটু সুস্থ বোধ করলেন। বিকেলের পরেও দরজা জানালা খোলাই থাকল। শ্যামবাবু দেখলেন আর তার সাথে কিচ্ছু ঘটছে না। তার মনে হল হয়তো সেই অপশক্তি তাকে ছেড়ে দিয়েছে। সে সত্যি 4 তলা থেকে আর বেরোতে পারেনি। হয়তো তার প্রভাব 1 তলা অবধি পৌঁছয় না। যতদিন তিনি পলাশবাবুর ফ্ল্যাটে ছিলেন ততদিন তিনি এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলেন। কেন এই অপশক্তি রয়েছে, কি তার উদ্দেশ্য? অনেক ভেবে তিনি যা দাঁড় করালেন তা হল 4 তলার ফ্ল্যাটে কিছু একটা অপশক্তি ছিল। হয়তো অমূল্যবাবুর স্ত্রী আর অমূল্যবাবুর মৃত্যুর কারণেই তার জন্ম, বা হয়তো আগে থেকেই ছিল এবং অমূল্যবাবু ও তাঁর স্ত্রীর মৃত্যুর কারণও সেই অপশক্তি। সে মানুষকে ভয় দেখিয়ে শক্তি সঞ্চয় করে। মানুষ যত ভয় পায় সেই শক্তিও ততোধিক বেড়ে ওঠে। তবে সেটা কোনোভাবে 4 তলার ফ্ল্যাটেই বদ্ধ ছিল। তার শক্তি বেড়ে উঠেছিল শ্যামবাবুর ভয়ের কারণে, কিন্তু হয়তো সেই শক্তির খিদে আর শ্যামবাবুকে দিয়ে মিটছিল না। তাই শ্যামবাবুকে দিয়ে দরজা খোলানো হলো এবং শক্তিটি মুক্তি পেল। শ্যামবাবু জানেন এখন সেই শক্তি তার 3 তলার ঘরেও বাসা বেঁধেছে। হয়তো এবার 2 তলার সবাইকে ভয় দেখাবে। পুরো ফ্ল্যাটটাকে ছেয়ে ফেলার আগেই তাকে নতুন ফ্ল্যাটে পালিয়ে যেতে হবে। নতুন ফ্ল্যাটে চলে যাওয়ার আগে পর্যন্ত তিনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারলেন না। অনেকবার তাঁর ধারণাগুলোকে তিনি পলাশবাবু, ডক্টর ঘোষ এবং উমাকান্তবাবুকে জানিয়েছেন, তাদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তাঁরা এমনভাবে তাঁর দিকে তাকিয়েছেন যেন তিনি পাগলের প্রলাপ বকছেন। 5 দিনের মাথায় তাঁর নতুন ফ্ল্যাট ঠিক হল। বিদায়কালে শ্যামবাবু পলাশবাবুর হাত চেপে ধরে বললেন, আপনি যে আমার কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আরে না না, এ কি করছেন? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমার জায়গায় অন্য কেউ হলেও এই একই কাজ করত। আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, এটাই কাম্য। তোমার মতো রেডিও প্রিয় মানুষকে যেতে দিতে কষ্ট হচ্ছে। আমার নতুন ফ্ল্যাট বেশি দূর নয়, এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। আপনারা যখন বলবেন আমি চলে আসব। ও আরেকটা কথা, আপনাদের যা যা বলেছি তা একটু মনে রাখবেন। আপনাদের ভালোর জন্যই এই অনুরোধ। দুজনকে বিদায় জানিয়ে শ্যামবাবু তাঁর নতুন ফ্ল্যাটে এসে উঠলেন। নতুন ঘরটা 2 তলায়। তার আগের ফ্ল্যাটের মতোই একটা সিঙ্গল বেডরুম ফ্ল্যাট, তবে আগেরটার চেয়ে এটা একটু বড়। মন্দ নয়। বারান্দার সামনেই বড় মাঠ, সেখানে ছেলেরা ফুটবল খেলছে, মনোরম পরিবেশ। এতদিন অফিস কামাই করার ফলে শ্যামবাবুর কাজ জমে পাহাড় হয়ে গিয়েছিল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কাল তাঁর অফিস, আবার দৈনন্দিন জীবনের মধ্যে তাকে ডুবে যেতে হবে। অন্যমনস্ক হয়ে পরদিন অফিসের জন্য সুটকেস থেকে পোশাক বের করে খাটের ওপর রাখছেন, হঠাৎ কি যেন দেখে থমকে গেলেন তিনি। এক গোছা লম্বা মেয়েদের চুল তার খাটের সাদা চাদরের ওপর পড়ে রয়েছে।
এতক্ষণ আপনি শুনছিলেন অরিত্র মজুমদারের কাহিনী চুল, অনলি অন রেডিও মিলন 90.4 FM। শ্যামবাবুর চরিত্রে প্রদীপ্ত, প্রতুলের ভূমিকায় সৌরভ, ধরণীর চরিত্রে শান্তম, পলাশের ভূমিকায় শুভদীপ, সুবিমলের চরিত্রে অপূর্ব, উমাকান্তবাবুর ভূমিকায় দীপক। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।